নমস্কার, আমি তরুণ ঘোষ। সাম্প্রতিক অবস্থায় ঘটনাবহুল যা একটা মাস গেল, এই ডিসেম্বর মাসটা, এবং তারপরে যে সমস্ত খবরাখবর পাচ্ছি তাতে এটা নিশ্চিত যে জানুয়ারি মাসে বাংলাদেশে একটা বড় কিছু ঘটতে চলেছে। এখন কি ঘটতে চলেছে সেটা আমি আন্দাজ করতে পারছি না, বা আমার কাছে সেরকম কোনো খবর নেই। কিন্তু ঘটনার যা বিশ্লেষণ, ঘটনা পরম্পরা আপনি যদি সাজান তাহলে বুঝতে পারবেন যে একটা কিছু ঘটছে ভেতরে কোনো একটা পাকাচ্ছে। সে পাকানোটা কি এবং যেটা হবে সেটা কিন্তু জানুয়ারির মধ্যেই হবে। এখানে যারা ভারতীয় যারা বিশ্লেষক আছেন, যারা বিভিন্ন চ্যানেলে বসে বিশ্লেষণ করছেন, তাদের সবারই কিন্তু মত একটাই, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, হিন্দি হোক, যে কোনো ভাষায় নেটওয়ার্কেই আপনি দেখুন না কেন, তারা কিন্তু একটা কথাই বলে যাচ্ছে যে জানুয়ারি মাসে বাংলাদেশে বড় একটা কিছু ঘটবে। তার আভাস ইঙ্গিত কিছু কিছু পাওয়া যাচ্ছে। যেমন কালকে রাত্রিবেলা 8:30টার সময় হঠাৎ ওয়াকারুজ্জামান তিনি হঠাৎ দেখা করতে গেলেন খালেদা জিয়ার সঙ্গে। যদিও তার সঙ্গে তার স্ত্রী ছিলেন, তার শারীরিক খোঁজ খবর নিয়েছেন। প্রায় 40 মিনিট ধরে তাদের কথাবার্তা হয়েছে। বিএনপি থেকে এটা বলা হয়েছে, এটা স্বীকার করা হয়েছে। এবং এই স্ত্রীকে নিয়ে যাওয়া না, এটা হচ্ছে কিন্তু একটা আই ওয়াশ, যেন খোঁজ খবর নিতে যাচ্ছে। শুধু খোঁজ খবর নেওয়া আমার মনে হয় না, সেটা একটা পুরো ব্যাপার। এই ঘটনার পেছনে আরো ঘটনা লুকিয়ে আছে। তারপরে দেখুন, সময় টিভিতে হঠাৎ উনি একটা দীর্ঘ সাক্ষাৎকার দিলেন। সাক্ষাৎকার দিয়ে উনি বললেন যে ভারতের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক চাই, ভারত আমাদের পড়শি দেশ, আমরা একের সঙ্গে বসে একসঙ্গে আমরা কাজ করতে চাই। এই সমস্ত কথাবার্তা উনি কিন্তু বললেন। আসলে মেসেজটা কিন্তু ভারতকে দেওয়া। উনি দেখেছেন যে এখানে যা সমন্বয়ক আর যা উপদেষ্টা আছে, তারা তো একেবারে সব তো মাঠ করে দিয়েছে আগে, আর অন্য কোনো ভাষা আবার বেরোচ্ছে না। তো যাই হোক, তো এখন পরপর ওদিকে বলছেন যে উনি বলছেন সময় টিভির সাক্ষাৎকারে উনি বলছেন যে আমি সরকারের সঙ্গে বসে একসঙ্গে কাজ করতে চাই। অথচ ডক্টর ইউনূসের সঙ্গে গত 1 মাস ধরে তার বাক্যালাপ নেই। যে সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাক্যালাপ নেই, সেই সরকারের সঙ্গে তিনি কি করে কাজ করবেন? তারপরে হচ্ছে কি, আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সেনাদের উইথড্র করে নেওয়া। পরপর ঘটনাগুলো সাজান। যেমন আমার সচিবালয় থেকে সেনা প্রত্যাহার করা হলো, যদিও বাইরে এখনো সেনাবাহিনী প্রহরা টোহরা রয়েছে, কিন্তু পুরো সেনাবাহিনী এখন ওখানে তত্ত্বাবধানে নেই। তারপরে দেখুন, ভারতবর্ষে হঠাৎ শেখ হাসিনাকে, অনেকেই বলেন শেখ বলি, আসলে আমি বলি শেখ হাসিনা, তাকে মিডিয়া অ্যাক্সেস দিয়ে দেওয়া হলো। এতদিন তিনি মিডিয়া অ্যাক্সেস কিন্তু পাননি, এখন তাকে খোলাখুলি মিডিয়া অ্যাক্সেস দিয়ে দেওয়া হলো হঠাৎ করে, যে আপনি এবার থেকে মিডিয়ার সঙ্গে পুরোপুরি কথা বলতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই। মাঝে জয়শঙ্করের জির সঙ্গে কিন্তু আমেরিকায় নানান লোকের বৈঠক হয়েছে, ওখানে এনএসএর সঙ্গে বৈঠক হয়েছে, সম্ভবত ট্রাম্পের সঙ্গেও বৈঠক হয়েছে, যদিও সেটা অফিসিয়ালি এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। কিন্তু উনি ফিরে আসার পর যেভাবে শেখ হাসিনাকে ছাড়পত্র দেওয়া হলো, অ্যাক্সেস দেওয়া হলো, সেইটা কিন্তু বেশ চোখে লেগেছে। তার মানে কিছু একটা ডেভেলপমেন্ট হয়েছে, যার জন্য ওইখানে শেখ হাসিনাকে ছাড়পত্র দেওয়া হলো। তারপর হঠাৎ দেখুন সমন্বয়কদের
আপনার ফেসবুক অ্যাক্সেস তারা করতে পারছে না। কারা ডিলিট করে দিয়েছে না কারা কন্ট্রোল করছে, এই সমস্ত এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে রাখা প্রয়োজন। এই যেদিনকে এই ঘটনাটা ঘটে না, পরশুদিন, সেদিনকে রাত্রিবেলা আমি যখন শুয়ে পড়েছি 12টার সময় আমার কাছে একটা টেলিফোন আসে থ্রু আপনার ফেসবুক কল। তা ঘুমের ঘুরে আমি টেলিফোনটা তুলে নিই, উনি একজন বলেন, আপনি কি তরুণ ঘোষ বলছেন? আমি বলেন হ্যাঁ। তাহলে আমি এরকম সাইবার সেল থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি মনে করেছি আমারই বোধহয় কোনো কাজকর্ম, বোধহয় কিছু একটা গন্ডগোল আমি করে ফেলেছি। তখন উনি বললেন যে ওপান্তে যিনি আছেন তিনি নামটাম কিছু বললেন না, তিনি শুধু একটা কথাই বললেন, আমরা এই সারজিৎ, হাসনাত আরও কয়েকটা নাম বললেন, আমি ঘুমের ঘরে সব মনে রাখতে পারিনি। এই সমস্ত ফেসবুক আমরা কন্ট্রোল করে নিয়েছি এবং ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম আপনারা কে? তখন আমারও আর কথা বলতে ইচ্ছে করছে না, 12টা বেজে গেছে, আমি একটু ঘুমের ওষুধ খেয়ে শুই, তো ঘুমটা ছুটে যাবে। তো ওনারা বললেন যে আপনার, আমি বললাম যে আমার ফোন নাম্বার নিয়ে নিন, কালকে সকালবেলাতে আমরা ফোনে কথা বলবো, আপনি একটা হাই করে দেবেন। তারপরের দিন সকালবেলাতে দেখলাম হাই আছে না হই আছে, কিছুই নেই। কেন যে আমায় ফোন করলেন, কেনই বা বলতে গেলেন, এটা আমার কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তাদের দেশের কোনো সমন্বয়কের ফেসবুক আইডি তারা করেছে, অ্যাক্সেস করেছে এবং তাদের কবজায় নিয়ে নিয়েছে, সেটা আমাকে ফোন করে জানানোর কি আছে আমি তো বুঝতে পারিনি। তারপরে তো সকালবেলা শুনলাম যে একটা চ্যানেল করেছে যে ফেসবুক আইডি এরকম হয়ে গেছে, তারপর ওরা নিজেরাও স্বীকার করেছে। তারপর দেখুন এইসব ঘটনা পরম্পরা আপনি বিশ্লেষণ করুন। তারপর দেখুন সচিবালয়ে হঠাৎ করে আগুন লেগে গেল। কেউ বলছে যে এদের পাপ লোকানোর জন্য, মানে যারা এই যে দুই সমন্বয়ক যারা চ্যাংড়া রয়েছে তাদের পাপ লোকানোর জন্য। কেউ কেউ আবার বলছেন না, হাসিনার আমলের যে সমস্ত ফাইল ছিল সেই সমস্ত ফাইল যাতে নাড়াচাড়া না হয়, তার জন্য হাসিনার আমলের যে সমস্ত আমলারা ছিল সেই আমলারাই ফাইলকে আগুন লাগিয়ে দিয়েছে। সেটা বাস্তবে সম্ভব নয়। যদি হয় তাহলে হাসনাতরাই এই ফাইলগুলো জ্বালিয়েছে, কিছু একটা হয়তো আন্দাজ করেছে যে আমাদের হাত থেকে ক্ষমতা সম্ভবত চলে যাচ্ছে, তাই যে দুষ্কর্মগুলো আছে সেই দুষ্কর্মগুলোকে এখনই মিটিয়ে ফেলো। ফলে এটা একটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা ঘটনা। তাও দেখুন আরাকান আর্মি সব কিছু করে 271 কিলোমিটার দখল করে ওখানে চুপ করে বসে আছে, না আগে যাচ্ছে, আগে আসছে বাংলাদেশের দিকে, না পেছন দিকে যাচ্ছে। শুধু ওরা বলে দিয়েছে যে সেন্ট মার্টিন দ্বীপের দিকে তোমরা কেউ যাবে না, যদি যাও তাহলে কিন্তু গোলাগুলি খাবে। এই একটা ওরা একটা ভাষ্য দিয়ে রেখে দিয়েছে, তার বেশি কিন্তু ওরা কিছু করছে না, চুপ করে বসে আছে। কাদের নির্দেশে ওরা চুপ করে বসে আছে, আর কেনই বা চুপ করে বসে আছে সেটা কিন্তু আজ পর্যন্ত পরিষ্কার নয়। কারণ আরাকান আর্মির মতো একটা ওরকম মানে শক্তিশালী আর্মি, বেসরকারি আর্মি, তারা একটা জঙ্গি বাহিনী বলা যায়, তারা চুপ করে বসে থাকবে একটা জায়গায় পয়েন্টে এসে? সেটা তো হয় না। কারণ নির্দেশে বা অঙ্গুলি হেলানে কাজটা তো হচ্ছে, এই সম্পর্কে আমি নিশ্চিত। তারপর দেখুন সমন্বয়কদের একের পর এক মার খাওয়া। আমি যে বলেছিলাম যে সমন্বয়কদের পিঠের চামড়া উঠবে, প্রকাশ্যেই উঠবে, জামা কাপড় খুলে উলঙ্গ করে রাস্তায় পাবলিক ছেড়ে দেবে। এখন কিন্তু সমন্বয়ক আর বলতে ভয় পাচ্ছে, সমন্বয়কদের কিন্তু মার খাওয়ার সময় হয়ে এসছে। সকালবেলা একটা খবর পেলাম, গতকালকে বোধহয় 6 জন না 8 জনকে বেধড়ক পিটিয়েছে, তার মধ্যে 2টি মেয়ে এখন হাসপাতালে আইসিইউতে ভর্তি। তাদের তাড়াতাড়ি সুস্থতা কামনা করি, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো, ঘরের মেয়ে ঘরে ফিরুক। আর একটা হচ্ছে বিদেশি এবং দেশে বাংলাদেশে আওয়ামী লীগের আস্তে আস্তে কিন্তু তৎপরতা বাড়ছে। কারা পেটাচ্ছে, কারা করছে, এটা কিন্তু জানা যাচ্ছে না। কারণ সাধারণ জনতা তারা ঝপ করে পেটাতে যাবে না। এই সমন্বয়কদের হঠাৎ করে মারধর করছে, দামাদ্দাম পেটাচ্ছে,
যে একটা শুনলাম যে শেখ হাসিনার একটা বিকৃত রূপ একটা আঁকতে গিয়েছিল কেউ একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাকে মারতে 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 তার একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে। আর একজন বলছে আমি পালিয়ে যাচ্ছি, তাও আমার পায়ে বাড়ি মারতে মারতে আমার পা প্রায় ভেঙে দিয়েছে, এরকম অবস্থা। মানে সমন্বয়কদের এখন এই হাল। তার মানে পেছন দিক দিয়ে কে খেলছে? আমি বলেছিলাম বহুদিন আগে যে এটা বাংলাদেশ হচ্ছে এখন একটা অশান্ত জায়গা, এখানে কিন্তু যখন তখন যা খুশি হতে পারে। এখন ডক্টর ইউনূসের কথা কেউ শুনছে না। সেনাবাহিনী তার নিজের মতো রয়েছে, সে নিজের মতো বিবৃতি দিচ্ছে, সে নিজের আন্দাজেই চলছে। সরকারটা ভূতে চালাচ্ছে, কোথা দিয়ে কি হবে না হবে। আজকে ধরুন আপনার মানে শীতকাল বলে বিদ্যুতের সেরকম টান নেই, মানে কনজামশন নেই। এবার যখন গরমটা ধীরে ধীরে পড়বে তখন বিদ্যুতের উপরে কিরকম চাপটা পড়ে বুঝতে পারছেন। এদিকে একটা একটা করে জেনারেশন প্ল্যান কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আমদানিগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে। এই আদানি বোধহয় কয়েকদিনের মধ্যে বন্ধ করে দেবে, এখনো পর্যন্ত সঠিকভাবে তারা বলেনি। কিছু টাকা দিয়েছে আদানিকে, ফলে এখনো নেগোসিয়েশন চলছে। হয়তো টাকা পয়সা দিলে হয়তো আবার নতুন করে শুরু হবে, আদারওয়াইজ হয়তো ওই যে অবস্থায় আছে 500 মেগাওয়াট, ওই 500 মেগাওয়াটই থাকবে, তার বেশি আর বাড়াবে বলে আমার মনে হয় না। তো সমস্ত কিছু মিলিয়ে এই যে আমাদের যারা বিশ্লেষক রয়েছে, যারা বড় বড় যারা আর্মি ম্যান যারা রয়েছেন, এক্স আর্মি ম্যান, তারা কিন্তু যেটা সন্দেহ করছেন যে এই সমস্ত ঘটনা কিন্তু একটা সিরিজ ওয়াইজ হচ্ছে, 2+2+2=6 এরকম আর কি। মানে সব কটা মেলালে একটা এমন জিনিস দাঁড়াবে যে সামনে একটা কিছু হতে যাচ্ছে, এবং সেটা খুব সম্ভবত তারা বলছেন যে জানুয়ারি মাসেই হবে। জানুয়ারি মাসের কবে, কিভাবে, কখন, কি করে তা আমি জানি না, কিন্তু ঘটনা পরম্পরা যা এসে দাঁড়াচ্ছে তাতে কিন্তু সবারই একটাই ইঙ্গিত, সেটা হচ্ছে বাংলাদেশে জানুয়ারি মাসে একটা বড় কিছু ওলটপালট হতে চলেছে। এখন সে কি ওলটপালট হতে চলেছে সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো, আমাদের একটু ওয়েট করতে হবে। তবে যাই হোক না কেন, আমি কিন্তু বরাবরই বলে যাই যে আপনারা কিন্তু সাবধানে থাকবেন, মানে অযথা কোনো রিস্ক নেবেন না যতদিন না পর্যন্ত 20 তারিখটা পার হচ্ছে। কারণ ডিপ স্টেট যারা আছে তারা কিন্তু এখনো অ্যাক্টিভ। এখন ডিপ স্টেট যাওয়ার আগে কি করে যাবে, একটা লন্ডভন্ড করে দিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেইটা কিন্তু মানে সম্পর্কে আমি কিন্তু বেশ সন্দিহান আছি। কারণ ডিপ স্টেটের বসানো যে মাথাটি আছে ডক্টর ইউনূস, তিনি যতক্ষণ ক্ষমতায় আছেন ততক্ষণ বাংলাদেশ সম্পর্কে কিন্তু কোনো কিছু নিশ্চিতভাবে বলা যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।